আরও একজন শ্রমিক ভাই রয়েছেন আমার সঙ্গে। সামনে উপনির্বাচন, আপনারা দেখেছেন অনেক বক্তব্য আমার এই অনুষ্ঠানের মাধ্যমে। আরও একজন ভাই রয়েছেন, উনি কি বলতে চাইছেন এই উপনির্বাচনকে সামনে রেখে, তা একবার ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি। কি বলবেন সামনে তো উপনির্বাচন? আমরা যেমন সুন্দর চলতাম পাই আগের মতন, তো ভালোই ঘরটার পাইছি, অনেক চান্দা মান্দা কিনে দিও না কেন, খুব আরামে আছি, কিনে দেন দরবার নাই। কি পেলেন আপনি? পাইছি, ঘর পাইছি, মার ভাতা পাচ্ছে 1300 টাকা। আচ্ছা, 2023 700 টাকা। আচ্ছা, যেমন আছি আরাম। তো আপনি তো ভোট দেবেন? হ্যাঁ হ্যাঁ, 100 খুব আরামে আছি আমি। আর কি যে প্রয়াত যে আপনার সুরজিৎ দত্ত ছিলেন এই এলাকার বিধায়ক, ওনার সম্বন্ধে কি বলবেন? ভালোই ভালোই, লোক ভালো, লোক ভালো। তাহলে আপনি উপনির্বাচনকে কেন্দ্র করে এই সরকার কি আপনি ভোট দিতে চলেছেন, এই তো? দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন এই এলাকার কয়েকজন শ্রমিক ভাই আমার সঙ্গে রয়েছেন। ওনাদের বক্তব্য হচ্ছে উনি সরকারের কাছ থেকে পেয়েছেন এবং এই পাওয়ার কারণে উনি এই সরকারকে সমর্থন করছেন। আরও একজন শ্রমিককে পেয়েছে আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। কি বলবেন সামনেই তো নির্বাচন, কি ভাবছেন? আমরা যেমন বাঁচতে পারি, এই কয়েকটা বছর যে বিজেপি সরকার রয়েছে, কি পেলেন? কি পেলাম তো সবই ঘরে পাইলাম। আচ্ছা, এই সব ভাইলাম, আমার বাবা আমি ভাইলাম এই সরকারে। আচ্ছা, ভাতা টাতা পাচ্ছেন বাড়িতে? আমি পাইলাম, আমার বাবা মানে পাচ্ছেন এই সরকারের আমল থেকে কিছু না কিছু আপনার বাড়িতে আপনি পাচ্ছেন। তো সামনে তো নির্বাচন, তো সেই নির্বাচনকে সামনে রেখে আপনার কি মনে হচ্ছে যে এই উপনির্বাচনে কে জিতে? আমরা কোনো আপনি কাকে চাইছেন সরকার আসতে? মানে সরকারে বলতে আমি চাই আমি সব লইয়া যেমন বাঁচতে পারি বিচার ঠিক। আমি সব লই সবই দিই, আমি তো বড় পাইছি। প্রথমত স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মৃণালী নিয়ে এলেন। কি ভাবছেন আপনি এই উপনির্বাচনকে সামনে রেখে? রুলিং গভর্নমেন্ট আছে এখন আমাদের বিজেপি, একটু জোরে বলবেন। রুলিং গভর্নমেন্ট যেহেতু বিজেপি আছে, রুলিং গভর্নমেন্ট একটু ফার্স্ট পারে থাকবে। এই সরকারের আমলে কিছু সাহায্য পেয়েছেন? পাইনি আমি একটু মানে পাওয়ার যোগ্য তো মোটামুটি আমি মানে সেলফ সাফিসিয়েন্ট, আমার কোনো পাওয়ার কোনো ইয়ে নাই। আচ্ছা, আপনি সেলফ সাফিসিয়েন্ট আছেন, আপনার প্রয়োজন নেই। কিন্তু আপনি কি ভাবছেন এই সরকার সঠিকভাবে চালাচ্ছে সরকার? এবং আপনার এলাকায় যিনি প্রয়াত হয়েছেন সুরজিৎ দত্ত, অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন। তো উপনির্বাচনে আপনি কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। এই রামনগর 7 নম্বর বিধানসভা কেন্দ্রে সামনে উপনির্বাচন। একজন বয়স্ক মুরব্বী মানুষকে পেয়েছি, ওনার কাছ থেকে জানতে চাইছি উনি সামনের যে এই উপনির্বাচন, সেই উপনির্বাচনকে নিয়ে উনি কী ভাবছেন, কি বলবেন? সামনে তো উপনির্বাচন, ভোট দেবেন আপনি, হ্যাঁ, কি বলবেন? খুব ভালোই। আমরা এই যে এলাকার কাউন্সিলর আছে তার খুব শ্রদ্ধা করি, তাদের খুব ভালো, মানে আমরা খুব শান্তির মধ্যে। এই বিগত সরকারের সময় আপনি সুযোগ সুবিধা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, হয়তো চাল পাইতেছি, আমরা সুখ সুবিধা পেয়েছি, আমরা শান্তি থাকতে পারি। ঘর পেয়েছেন? ঘর পেয়েছি না, পাবে আশা করছেন? আশা করছি। আর বাকি আপনার যে পরিবারের যা যা প্রয়োজন এই সরকার আপনাকে সাহায্য করতে। এই তো আমরা তো বামপন্থীর সময় আমরা পাইছি না, আমরা এই যে বছরে চাল পাইতেছি, ডাল পাইতেছি, আমরা কম পাইতেছি, ঠিক আছে, এখন ঠিক চাল পাইতেছি, আমরা ব্যস্ত আছি, আমরা গরিব, আমরা সাহায্য হইতেছি। এরপরে আমরা আবার বয়স্ক ভাতও আমরা পাইতেছি। আচ্ছা, আমরা ভালো শান্তি। তাহলে আপনি উপনির্বাচনে ভোট দিতে যাবেন? হ্যাঁ দিব। ধন্যবাদ আপনাকে। দাদা, কি বলবেন সামনে উপনির্বাচন, কিসের উপর বেস করে আপনি এবার ভোট দেবেন? কিসের উপর বেস করে? প্রথমত হচ্ছে, একটু জোরে বলুন। হ্যাঁ, প্রথমত হচ্ছে মানে আমরা যে ভারতের যে বিশিষ্ট প্রধানমন্ত্রী, জোরে বলুন, তাই না আমার সবচেয়ে প্রিয় ফেভারেট, মানে কার্যর ক্ষেত্রে, কার্য দিয়ে, কর্ম দিয়ে, অন্ন বস্ত্র বাসস্থান সব কিছুর ব্যবস্থা করছে। আর তাছাড়া আমাদের যে 7 নম্বর বিধানসভার মাননীয় প্রয়াত বিধায়ক শ্রীযুক্ত সুরজিৎ মহোদয় ছিলেন, উনি অত্যন্ত হৃদয়বান মানুষ ছিলেন এবং
যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানে কোনো সাহায্যার্থে হাত বাড়িয়ে দিত। তো আমার মতে ওনার মতো একজন যাতে মানুষ এখানে নিযুক্ত সৎ এবং হৃদয়বান সাহায্য করে, এটা আমার কামনা। তো এবার এই যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের উপর নির্ভর করবে সারা ভারতবর্ষের নির্বাচন, যেহেতু আমাদের এখানে বহুতাংশ বেশি রয়েছে এবং কেন্দ্র বিজেপি সরকার রয়েছে। এবার বিজেপি সরকার কেন্দ্রে কী ধরনের ভূমিকা নিতে পারে? এবার বিজেপি সরকার আমার দৃঢ় বিশ্বাস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আবার পুনরায় লোকসভায় আসন গ্রহণ করবে। মানে আপনি বলতে চাইছেন বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারও বিজেপি ফোন করতে চলেছে এবং একটা সংখ্যাগরিষ্ঠ দল, এবং আপনি সবটা বিষয়ে যেটা বুঝতে পারলাম যে আপনি স্যাটিসফাইড। তো আপনি আরও কি করলে পরে এই সরকার আরও মানুষের কাছে পৌঁছতে পারবে বলে আপনি মনে করেন? দেখুন, প্রথমত শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন পদক্ষেপ নিয়েছে এই সরকার, প্রথমত। দ্বিতীয়ত ট্যাটের মাধ্যমে যে শিক্ষাগত যোগ্যতাটারে তারা মানে নির্বাচন করছে, এটা আমার কাছে অতি সম্মানীয়জনক। কারণ শিক্ষক সমাজের মেরুদণ্ড, টিচার ইজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। তাহলে শিক্ষিত অগ্রগণ্য ব্যক্তি যদি সুসম্পন্ন হয় তাহলে সে সুশিক্ষা দিতে পারে। তো এইটা যে ভূমিকা নিচ্ছে আমার খুব ভালো লাগছে। আর দ্বিতীয়ত আমি গিয়ে দেখছি আপনার অমরপুর বা অনেক জায়গায় আমি যে পূজার ক্ষেত্রে যাই, আমি কোনো মানে দলগত ভাই এটা বলতেছি না, ওইখানে অনেক বৃদ্ধ মা আছে, মানে আপনার ছেলে টেলে নাই। তা দেখলাম ওনার যে ভাতা পাইতেছে, বয়স্ক ভাতাটা এটা যে চলতেছে, তারপর দ্বিতীয়ত সরকারি ঘর পাইছে, মাথা গুজার, এই যে আশ্রয়টি পাইছে, এটার লেগে মানে আমার খুবই একটা যে সবাই মানে ভালোর প্রতি সবাই সমর্থন করব। সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে করতে হচ্ছে, আপনি অনেক সরকার দেখেছেন, বিগত বামপন্থী সরকারও দেখেছেন, কংগ্রেস সরকারও দেখেছেন, বর্তমানে আপনি বিজেপি সরকার দেখছেন। দেখছি এই তিনটি সরকারের মধ্যে আপনি পার্থক্য কোথায় কি দেখছেন? পার্থক্য কর্মক্ষেত্রে, এবং আরেকটা কথা কি আমার মনে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে একটাই কথা, যে যোগ্যতা সম্পন্ন লোককে আপনার চাকরি ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন লোক যেভাবে নিয়োগ করা হয়েছে, ক্যাটের মাধ্যমে যেটা হইতেছে বা নেটের মাধ্যমে যেটা হইতেছে, তারা কোনো ক্লেম নেই বেকারটার মধ্যে। এবং আরেকটা কথা, এখন কিন্তু কেউর পিছিয়ে ঘুরে না, যার যার আপনার নিয়ে সেটা কর্মক্ষেত্রে যায়, সুযোগ পায়। এটা হচ্ছে সেলফ ডিফেন্স হইতে শিখাইছে আমার মতে, যেটা সেলফ ডিফেন্স। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা মানে শিক্ষার উন্নয়নটা বাড়ার সাথে সাথে আমাদের মনেও একটা প্রশ্ন জাগবে যে আমরা যদি সুশিক্ষা শিক্ষিত হই তাইলে আমরা ওই রাস্তাটি গ্রহণ করতে পারব, না হলে পারতাম না। না, আমি যে প্রশ্নটা করেছিলাম ওনার মানে বিগত সরকার এবং বর্তমান সরকারের মধ্যে কোথায় আপনি পার্থক্য দেখছেন? পার্থক্য যেমন চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এগুলি অনেক, যেমন মানে আগের সরকার থেকে বর্তমান সরকার অনেকটা বেটার, যেটা আপনি মনে করছেন? আমি মনে করছি। তো উপনির্বাচনে তো নিশ্চয়ই ভোট দেবেন, অবশ্যই ভোট দেবেন। হ্যাঁ, এটা তো নাগরিক কর্তব্য হিসাবে ভারতের প্রতিটা নাগরিকের কর্তব্য, যেটা এটা ভোট অংশগ্রহণ করব। আপনার প্রতি ভোট অবশ্যই দেবেন, যে জিতুক সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আপনার মতামত অসংখ্য ধন্যবাদ, আপনি ইউনিয়নের সঙ্গে কথা বলেছেন। কি বলবেন দাদা? ভালো, কি ভালো? সব কিছুই তো ভালো। এই সরকারের আমলে কি কি পেয়েছেন? সব সব কিছু বলতে কয়েকটা বলবেন, কি কি পেলেন? মানে যেটা দরকার এটা পেয়েছে। ঘর পেয়েছেন? না না, কিছু ভাতা পেয়েছেন? না না, মানে যেটা দরকার এটাই হয়েছে। মানে কি দরকারি জিনিস পেয়েছেন যদি একবার বলতেন? এটা নাই। ঠিক আছে, ধন্যবাদ। কি বলবেন এই উপনির্বাচনকে সামনে রেখে? এই নির্বাচন আর কি দেখবো, সিপিএমেরও দেখলাম, বিজেপিও দেখতেছি, একই চাল, কোনো পরিবর্তন নাই। কি চাইছেন সরকারের কাছে, কি চাইছেন?
ওই তো বাতা দিয়েছিল সিপিএমের আমলে এবার ওই 4 বছর হচ্ছে কেটে দিচ্ছে, এবার 6 বছর হচ্ছে বিজেপির তারা অনেক অনেক রিকোয়েস্ট করলাম, দেখাইলাম, কিন্তু আবার পাত্র হয়ে যেত মানে এখন আর ভাতা পাননি না। তো এই মুহূর্তে এই সরকারের কাছ থেকে কিছু পেয়েছেন? না, কিছু দিয়ে দেয়। আশা করছেন সরকারের কাছে কিছু করবেন? আশা তো থাকি, আশা হলেও আশা ফলে না। দর্শক বন্ধুরা, আরও কিছু শ্রমিক এখানটায় রয়েছেন, বয়স্ক মানুষ, ওনারা কথা বলতে চাইছেন না ক্যামেরার সামনে, তথাপি অনুরোধ করেছি বলার জন্য, তো ওনারা রাজি হয়েছেন। একজন বয়স্ক মানুষ, মহিলা মানুষ আমার সঙ্গে রয়েছেন, জানতে চাইবো যেহেতু উনি এই এলাকার মানুষ এবং সামনে উপনির্বাচন, উনি কি ভাবছেন এই উপনির্বাচনকে নিয়ে, কি ভাবছেন? সামনে তো নির্বাচন, কি বলবেন? একটু জোরে বলবেন। রেহার কামড়া হয়েছে না, আমি ভাতা হয়েছে, আমি বয়স লোক, আমার বয়স তো হয়ে গেছে, আর বাসনের করবি আপনি ভাতা পাননি? না। এলাকার যারা নেতারা আছেন, নেতা ফেতা দ্বারা সবের দ্বারা আমি জমা দিছি, আর 25 বছর গেছে গা সিপিএম, এবার আসছে বিজেপির বুড়ো দিলাম, এবারে বিজেপি পার্টির লোক কত মন্ডলে গেছি, আমার কষ্ট হয়েছে। তো আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলেমেয়ে 2জন, যার যার পথে, আমার আর ছেলেমেয়ে তো আপনি এই বয়সে ইট ভাঙছেন? এই বয়সে বাঁধতাম না, কি বাঁধতাম না। একটু জোরে বলবেন। আপনার বাড়ি কি এই এলাকায়? ওই এলাকার ওই রাজনগর এলাকা। রাজনগর এলাকা। ভোট তো দেবেন এবার, কাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? ভোট দেবো, পাইছি না দেখে ভোট করবো, মাঝে দেবো, ভোট মাঝে ডাইরেক্ট। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি পাইছি, আমি কষ্ট করে রেখেছি। দর্শক বন্ধুরা, উনি বলছেন যে আমি কিছু পাইনি, ঠিক আছে, কিন্তু ভোট দেব না সেটা তো হতে পারে না। ভোট দেব, অবশ্যই ভোট দেব, কিন্তু উনি চাইছেন, বিগত সময়ে উনি ডিপ্রাইভ ছিলেন, এখনও হয়তো উনি ডিপ্রাইভ রয়েছেন, বয়স্ক মানুষ কাজ করছেন, বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ, উনি অনেকের কাছে গেছেন কিন্তু সেই ধরনের সহযোগিতা পাননি। তো আমরা মৃণালিনী এনএনের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে বা রাজ্যের যারা এই এলাকার যারা নেতা নেত্রীরা যারা রয়েছেন ওনাদের উদ্দেশ্যে ওনার এই বক্তব্য তুলে ধরছি, যাতে এই সকল মহিলা যারা বয়স্ক যারা মানুষরা যারা ওনারা সময় মতো ঠিক মতো ভাতা পান, তার ব্যবস্থাটুকু এই এলাকার যারা নেতা নেত্রীরা আছেন অবশ্যই আগামী দিনে যদি ওনারা ক্ষমতায় আসেন তাহলে অবশ্যই করবেন, সেই আশাটুকু আমরা রাখতে পারি অবশ্যই এলাকার নেতৃত্বদের কাছ থেকে। আরেকজন রয়েছেন, কেমন আছেন আপনি? একটু জোরে বলুন। ভালো। তো আপনার নামটা কি? খুশনাহারা বেগম। তো আপনি তো এবার ভোট দেবেন, কি ভাবছেন, কি বিষয় নিয়ে ভোট দেবেন? কি বিষয় নিয়ে ভোট দেবো? ভোট তো সবসময় যেরকমই দেবো। সবকিছু পেয়েছেন আপনি, মানে এই সরকারের কাছ থেকে কি কি পেয়েছেন? আমি এমন কিছু পাইছি না। পাননি? তো বিভিন্ন মানুষের কাছে গেছেন, নেতা নেত্রীদের কাছে গেছেন আবেদন নিয়ে? গেছি, ওই তো না, পরে দেব, পরে আইন দেওয়া যেত না, অসুবিধা আছে। তো আপনি এই সরকারের কাছে কি চাইছেন? সরকারের কাছে আর কি চাবো, মানে কি চাওয়ার আছে, যে রেশনের চাউল দিতে আর কি চাবো সরকারের কাছে? সরকার আর কি দিব? ওই ভাতা দিলে দিব, ভাতা দেওয়ার দরকার আসলো। আমরা মানে এই সরকার কেমন কাজ করেছে আপনার এলাকায়? করেছে, ভালোই করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আবার এখানে দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না আমি রাজি। উনি বলছেন যে উনি ভাতা চাইছেন, যেটা বোঝা গেছে যারা প্রকৃত যারা মানুষ, যারা গরিব শ্রেণীর মানুষ, অনেকে হয়তোবা এই ভাতা থেকে বঞ্চিত রয়েছেন, আজকে ইট ভাঙার কাজ করছেন। আমি কোনো কাজকে নেগলেক্ট করছি না, কিন্তু এত বয়স হয়েছে একজন মহিলার, ওনারা কিন্তু আজকে ইট ভাঙছেন, কারণ কি পেট চালাতে হবে ওনারা বলছেন, আপনারা শুনেছেন। তো রাজ্যের যারা আপামর জনগণ আছেন আপনারা শুনতে পেয়েছেন, বিশেষ করে এই রামনগর বিধানসভা কেন্দ্রের যারা নেতারা যারা রয়েছেন বা পরবর্তী সময়ে যিনি বিধায়ক হয়ে আসবেন, ওনাদের কাছে দাবি রাখছেন ওনারা যাতে এই এলাকার যারা গরিব শ্রেণীর মানুষরা আছেন তারা যাতে প্রকৃত অর্থে সাহায্যটুকু পান সরকারের কাছে। ক্যামেরাম্যান বিশ্বজিতের সাথে আমি রাজীব, মৃণালিনী এনএন। প্রথমত দিদি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। কি বলবেন, সামনেই তো নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনি?
আমরা যে আগে যেমন ভাবছি অনেক সময় ভাবছি আগে কি ভেবেছেন, এখন কি ভাবছেন? এখন সামনে যেই নির্বাচন আমরা ভালোই দেখতেছি নির্বাচন, এই নির্বাচন নিয়ে ভাবছি। এই সরকার থেকে কিছু কিছু পেয়েছেন? হ্যাঁ, খাইতাম না করে সব কিছুই খাই। কি পেয়েছেন? গরিব মানুষ সব দিক দিয়ে। ঘর পেয়েছেন? কি কি পেয়েছেন? ঘর দিক পাইছি না বলতে মনে করেন আমার তো জায়গা নাই, আচ্ছা, এর লাগে আমরা ঘর তো আর বাকি কি পেয়েছেন সরকারের কাছ থেকে? সরকারে আমি ভাতা পাইতেছি, চাল টাল দিতেছে, সব কিছু পাইতেছি। এমনি সরকারের ভালো। আপনার নামটা কি? আমার নাম রফিয়া বেগম। রফিয়া বেগম, ধন্যবাদ আপনাকে। এখন বিগত যে বর্তমান সরকারের কথা আছে, এটা আসার পর থেকে আমাদের সংখ্যালঘুদের মানে বিভিন্ন দিক দিয়ে অনেক উন্নয়ন হচ্ছে। বিশেষ করে শুধু সংখ্যালঘুর ভাবলেই চলবে না, মানে সমগ্র রাজ্যবাসীর উন্নয়ন হয়েছে। বিশেষ করে আমার বাবা কর্মক্ষেত্রে একজন কৃষক, তো আমরা কৃষক ভাতাও পাচ্ছি। তারপরে চাল, করোনার সময় যে কঠিন সময় পার করেছে, এই সময়ে সরকার থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমাদেরকে করেছে, এখনও করছে। প্লাস আমি ছাত্রও ছিলাম, সেই অবস্থায় আমাকে বিভিন্ন রকমের স্কলারশিপ দিয়ে, ল্যাপটপ দিয়ে গভর্নমেন্ট থেকে অনেক সহযোগিতা করছে। তো আবেদন রাখবো এই সরকারটা থাকুক, রাজ্যবাসীর উন্নয়ন আরও হোক। ধন্যবাদ তোমাকে ভাই। থ্যাংক ইউ। কি বলবেন দিদি, আপনি সামনে নির্বাচন, কি কি চাইছেন? আমিও চাই যে বিজেপি থাকুক। কি ধরনের সুযোগ সুবিধা আপনি আমরা পেয়েছেন? আমি আর না পাই, আরো 10 জনে পাই। সংরক্ষণ একটা রেশন কার্ড দিল, অনেক বছর ধরে চাইছে। এই সাজান মিয়ারে মেরে লেছে, অনেক বছর ধরে সাজান মিয়ার বউ কষ্ট করতেছে। 2টা বাচ্চা লইয়া, একটা বিপিএল কার্ড নাই, কিচ্ছু নাই। 2টা বাচ্চা ভাতা পায় না, মহিলাও ভাতা পায় না, কিচ্ছু পায় না, বিধবা ভাতা পায় না। এই সরকার হওয়ার পরে ওখানে এই তো আজকে বিপিএল করে দিছে কার্ডটা। তা আমরা কি যে আমার পেটে বাদ দিব তার তো সামু আমরা। আমি ধন্যবাদ করি এই গভর্নমেন্টের, ধন্যবাদ করি। শান্তিতে থাকতে পারতেছি, শান্তিতে যেতে পারতেছি। এখন আমার কেসটা সুন্দর করে রায় হয়েছে, এবং ভালো মতো রায় হয়েছে, খুনিরা সাজা পাইছে। আপনি এখন মানে কোথায় দাঁড়িয়ে রয়েছে? আমি এখন জয়পুর দক্ষিণ চৌমনি আছি। সামনে উপনির্বাচন, কি ভাবছেন? ভালোই ভাবছি, দিমু বুট, সবাই মিলে দিমু, আনন্দ সরি। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন এই এলাকার কয়েকজন রয়েছেন যারা কি ভাবছেন এই উপনির্বাচনকে সামনে রেখে। কয়েকজনের বক্তব্য আমি এই মুহূর্তে নিয়েছি, সামনে যাব আরও কয়েকজনের কাছে। ওনাদের বক্তব্য কি রয়েছে এই উপনির্বাচনকে ঘিরে, সে বিষয়টা আমরা মৃণালিনী এনএনের পর্দায় আপনাদের জন্য অবশ্যই তুলে ধরব। দর্শক বন্ধুরা, প্রথমত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মৃণালিনী এন নিউজ চ্যানেলে। সামনেই তো নির্বাচন, কি ভাবছেন এই নির্বাচনকে সামনে রেখে? একটু জোরে বলবেন। না, সরকার আসার পর তো মনে করেন কাজকর্ম সব দিক দিয়ে মনে করেন আমরা সুযোগ সুবিধা একটু জোরে বলবেন কাইন্ডলি। ভালো দিচ্ছি বা ভালো পাইতেছি, সামনে আরও ভালো হইব এই আছে আমরা করে আসছি। মানে আপনি বলছেন যে বর্তমান সরকার যে রয়েছে ওনারা আপনাদের জন্য করছেন। করছি কি কি পেয়েছেন এই সরকারের আমলে আপনি? ঠিক তো মনে করেন আমরা ড্রেন আসেন না, ড্রেন হচ্ছে এখন সাপ্লাই ঢুকতেছে, আর বিভিন্ন সুযোগ সুবিধা আমরা কৃষক মানুষের অন্যান্য সুযোগ সুবিধা আমরা পাইতেছি। এই আর কি। আর বাড়ি মানে ঘর পেয়েছেন? ঘর পাইছি। তাহলে কি চাইছেন আগামী এই উপনির্বাচনে কি হতে চলেছে আপনার এই কেন্দ্রে? আবার এক সরকার থাকুক, আমরা আরও সুযোগ সুবিধা ভালো পাই, এই আর কি আমরা করে আসছি। ধন্যবাদ আপনাকে।